আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বর্ষা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদ নেতা হতে পারবেন না। ঐকমত্য কমিশনের প্রস্তাবে দ্বিমত বিএনপির। সংসদের মেয়াদ ৫ বছর রাখার পক্ষে দলটি। ফ্যাসিবাদের মতো যেনতেন ভাবে নির্বাচন করতে দেয়া হবে না। ইসির সাথে বৈঠকে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। ২২ জুন পর্যন্ত বাড়ল নিবন্ধনের সময়সীমা। প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের রিপোর্ট পেশ। সংস্কারের আগে নির্বাচন অর্থবহ হবে না, বললেন ডক্টর তোফায়েল আহমেদ। জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনা সহ ৪৭ জনের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। আওয়ামী লীগ নেতাদের হাতকড়া পরানো নিয়ে ট্রাইব্যুনালে উত্তাপ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। একই ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলের প্রধান হতে পারবেন না। ঐকমত্য কমিশনের এই প্রস্তাবে একমত নয় বিএনপি। একই ব্যক্তি টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। জাতীয় ঐকমত্য কমিশনে এমন প্রস্তাবনাও দিয়েছে দলটি। দ্বিতীয় দফায় বৈঠকের পর দলটির নেতাদের মতে সংসদের মেয়াদ ৫ বছর রাখার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা উচিত। তবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি সমর্থন করে না বিএনপি। এর মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব হবে বলে মনে করছেন দলের শীর্ষ নেতারা। রিপোর্ট করছেন আদিন সজীব। সংস্কার প্রস্তাব নিয়ে প্রথম দিনের অসমাপ্ত আলোচনা সমাপ্ত করতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে আবারও বিএনপি। সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল যোগ দেন বৈঠকে। গত ১৫ বছরে দেশে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার লড়াইয়ে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বৈঠকের শুরুতেই দলটিকে স্মরণ করে ঐকমত্য কমিশন। যদিও সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তনে কমিশনের করা বেশ কিছু সুপারিশ নিয়ে দলটির ছিল জোরালো আপত্তি। দলীয় ফোরামে আলোচনার পর দ্বিতীয় দফার বৈঠকে ইতিবাচক মনোভাব দেখায় বিএনপি। আমরা কাছাকাছি এসেছি, বেশ কিছু বিষয়ে আমাদের দ্বিমত আমরা বলেছি। আমরা বিশ্বাস করি আর কি যে গণতন্ত্রে এটাই স্বাভাবিক। আমরা বাকশালে বিশ্বাস করি না যে এমন কিছু করা হবে যেটা সবাইকে মানতে বাধ্য হওয়া লাগবে। দেশ এবং জনগণের স্বার্থ চিন্তা করে যা সঙ্গত, যা সর্বাপেক্ষা উত্তম তেমন কিছুই হওয়া উচিত, তেমন কিছুই করা উচিত। পরে বৈঠকের অগ্রগতি নিয়ে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমদ। জানান, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কিংবা সংসদের মেয়াদ ৫ বছর রাখারই সুপারিশ করেছে বিএনপি। প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েও দিয়েছে মতামত। পার্টি চিফ যদি প্রাইম মিনিস্টার হন, এই ক্ষেত্রে সেটা একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস, তাতে কোনো অসুবিধা নাই। একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যদি কেয়ারটেকার সরকার ইন প্লেস হয়, যেটা হয়েছে, এবং যদি ফ্রি, ফেয়ার, নিউট্রাল ইলেকশন আমরা এনশিওর করতে পারি থ্রু ইলেকশন কমিশন, তাহলে পরে যে ভোটের মাধ্যমে যে পার্লামেন্ট নির্বাচিত হবে সেখানে মনে করতে হবে জনগণ তাদেরকে চায়। মেজরিটি পার্টি যে পার্টির চিফকেই প্রধানমন্ত্রী করবে সেটা আরেকজনকেও তো করতে পারে, সেটা অপশন থাকা উচিত। এবং মেজরিটি পার্টি থেকে প্রাইম মিনিস্টার হলেও যে লিডার অব দি হাউস হবে কি হবে না, অন্যজন হবে কিনা, সেটাও তো অপশন রাখা উচিত যে অন্যজনও হতে পারে, তিনিও হতে পারেন। এর আগে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো লিখিতভাবে মতামত দেয়। তাদের আংশিক একমত বা ভিন্ন মতের বিষয়গুলো নিয়েই ঐকমত্য কমিশনের এই ধারাবাহিক আলোচনা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ফ্যাসিবাদের মতো যেনতেন ভাবে নির্বাচন করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এখন প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে তিনি বলেন, নির্বাচন কমিশন সংস্কারের পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এদিকে ইসি সচিব জানিয়েছেন, রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজনৈতিক দল নিবন্ধন ও জাতীয় নির্বাচন ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনার সিএসির সাথে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল। এতে নির্বাচন কমিশন সংস্কার, রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা, বিগত নির্বাচনগুলোর প্রার্থী ও কর্মকর্তাদের তদন্ত করে বিচারের আওতায় আনা সহ নানা ইস্যুতে আলোচনা হয়।
বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বর্তমান ইসি 2022 সালের বিতর্কিত আইনে গঠিত। এই আইন সংশোধন না হলে ফ্যাসিবাদের সাথে বর্তমানের নির্বাচনের পার্থক্য থাকবে না। পুরাতন যে সিস্টেম রয়েছে ধর মারি পেরেকে কাট, যে পেরেক মারের যে একটা সিস্টেম, যে যখন ইচ্ছা তখন 5-6 মাস সময় নিয়ে দ্রুত একটা ইলেকশন আয়োজন করে দেওয়া, একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে নষ্ট করা, এই সুযোগ ছাত্র জনতা এবার আর দিবে না। এজন্য আমরা তাদেরকে বলেছিলাম যে নতুন বাংলাদেশে আপনাদেরকে একটি সুন্দর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। প্রত্যেকটি ওয়ার্ড বাই ওয়ার্ড, প্রত্যেকটি লাইন সংস্কারের যে এসেছে বদিউল আলম স্যারের নেতৃত্বে সংস্কার কমিশনের, আপনাদেরকে সেগুলো নিয়ম নীতির মধ্য দিয়ে প্রায়োগিক আকারে নিয়ে এসে বাংলাদেশকে সেদিকে যাত্রা সূচিত করতে হবে। এবং তারা এই বিষয়ে কথা বলেছেন। তারা বর্তমান ইসি থাকবে কি থাকবে না তা জাতীয় ঐকমত্য কমিশনের ওপর নির্ভর করবে বলেও জানান তিনি। এখন যারা আছেন আমরা মনে করি তাদেরকে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্যে নিতে হবে। সংস্কার ঐকমত্য কমিশনের রিপোর্ট আসার পরে যদি ওনারা থাকতে পারে থাকবে, আর না থাকতে পারলে থাকবে না। এটা ঐকমত্য কমিশনের রিপোর্টের উপর ডিপেন্ড করবে। এ সময় নাসির পাটোয়ারি বলেন, নতুন দল হিসেবে নিবন্ধনের জন্য দল গোছানোর প্রয়োজনীয় সময় দরকার বলে ইসিকে জানানো হয়েছে। আমরা খুবই নবীনতম দল, আমরা সবগুলো গুছাচ্ছি এবং আমরা একটু সার্টিফাই করতে চাই যাতে হলো ফেসিবাদী কোনো কেউ আমাদের এখানে অংশগ্রহণ করতে না পারে। এদিকে রাজনৈতিক দলের নিবন্ধনের সময় বাড়ানোর বিষয়ে ব্রিফ করেন ইসি সচিব। আমরা বিদ্যমান শর্তে রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা রোববার 22শে জুন পর্যন্ত বৃদ্ধির করব। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সরকারি কর্মচারী সহ যে কাউকে মেম্বার অথবা কাউন্সিলর পদে নির্বাচন করার সুযোগ রেখে প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। গ্রাম আদালত বিলুপ্তি, উপজেলায় ফৌজদারি ও দিওয়ানি আদালত স্থাপন, সরকারি অর্থ বরাদ্দ বৃদ্ধি, স্বাস্থ্য সেবার মান বাড়ানোর সহ বেশ কিছু প্রস্তাব করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। এই উপলক্ষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সংস্কারের আগে নির্বাচন অর্থবহ হবে না বলে জানান কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। ফজলে রাব্বির রিপোর্ট। প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার প্রায় 2 মাস পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত রিপোর্ট জমা দিল স্থানীয় সরকার সংস্কার কমিশন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ জানান, 2 খণ্ডে 500 পাতা সংস্কার প্রস্তাবে জোর দেওয়া হয়েছে ইউনিয়ন পরিষদ, উপজেলা, জেলা, পৌরসভা এবং সিটি কর্পোরেশন পরিচালনায় গণতান্ত্রণের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের। জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে মেম্বার ও কাউন্সিলররা সরাসরি ভোটে নির্বাচিত হবেন। তাদের ভোটে নির্বাচিত হবেন চেয়ারম্যান অথবা মেয়র। চেয়ারম্যান যিনি হবেন, চেয়ারম্যান কাউন্সিল এবং সভাধিপতি এরা পূর্ণকালীন। এইখানে কোন চাকরি করে আপনি পারবেন না করতে, কিন্তু মেম্বার হতে কোনো আপত্তি দেখি না। সেই জন্য আমরা মেম্বারশিপ এবং কাউন্সিলর হওয়া এটা সবার জন্য মুক্ত করার প্রস্তাব করেছি। সরকারি বেসরকারি যেই চাকরি করুন এটা আপনি ইলেকশনটা করতে পারবেন। কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রকে একীভূত করে একটি নতুন স্বাস্থ্যকেন্দ্র করার প্রস্তাব করা হয়েছে গ্রাম আদালত বিলুপ্তির। ইউনিয়ন পরিষদকে ইউনিয়ন পরিষদের ফাংশন করতে দেন, আদালতের ফাংশন জুডিশিয়ারিকে দেন। উপজেলাতে আদালত আসুক, আর উপজেলাতে এডিআর অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনের একজন অফিসার নিয়োগ করুন। সংবাদ সম্মেলনের প্রশ্ন ছিল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে কমিশনের অবস্থান নিয়ে। সরকার এবং রাজনৈতিক দলগুলো একমত হয়ে এটার সিদ্ধান্ত নিন। তো আমরা চাই স্থানীয় নির্বাচনটা অবিলম্বে করা হোক। আগে সংস্কার না করে কোনো ইলেকশন করলে কোনো লাভ হবে না। এটা জাতীয় ইলেকশন বলেন না স্থানীয় ইলেকশন বলেন। কাজের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে স্থানীয় সরকার জনপ্রতিষ্ঠান ও জনপ্রকৌশল অধিদপ্তর করার প্রস্তাব করা হয়েছে। কমিশন মনে করে প্রস্তাবিত সংস্কারগুলো করতে একটি স্থানীয় সরকার সংস্কার কমিশন গঠন করা প্রয়োজন। এছাড়া সংশোধন এবং নতুন করে মোট 6টি আইন করতে হবে। বাকি সংস্কার নির্বাহী আদেশেই করা সম্ভব। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। সমস্যার সমাধানে রাজনৈতিক দলগুলোকে আলোচনার মাধ্যমে এক প্ল্যাটফর্মে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলের প্রয়াত নেতা আব্দুল্লাহ আল নোমানের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হলেও নানা চক্রান্তের কারণে তা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। জাতিকে একত্রিত রাখতে সঠিক রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন বলেও মনে করেন বিএনপি মহাসচিব। কেমন একটা অস্থিরতা চলছে, বেশ নির্ধারিত বিষয়গুলোকে আমরা অনির্ধারিত করে ফেলছি, অনিশ্চিত করে ফেলছি। রাজনৈতিক দল, গোষ্ঠী সকলের দায়িত্ব হবে অত্যন্ত ধৈর্যের সঙ্গে
সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা, সকলের কাছে গ্রহণযোগ্য একটা সমাধান বেরিয়ে আসবে এবং আমরা খুব অল্প সময়ের মধ্যেই জনগণের প্রতিনিধিত্ব আমরা পাবো একটা নির্বাচনের মধ্যে। জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের 2 মামলায় শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি সহ 47 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে 24 জুন ও 20 জুলাই পর্যন্ত সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে হাতকড়া পরিয়ে আসামিদের এজলাসে তোলার বিষয়টি উপস্থাপনা করা হলে পুলিশকে বাড়াবাড়ি না করার আদেশ দেন আদালত। তবে আসামিরা শৃঙ্খলা ভঙ্গ করলে পুলিশকে অ্যাকশনে যাবার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মিজান শাহজাহানের রিপোর্ট। সকাল 10টা, কড়া নিরাপত্তায় আসামিদের আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রিজন ভ্যান থেকে প্রথমে নামানো হয় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে, এরপর নামানো হয় শাহজাহান খানকে। এ সময় সংবাদ মাধ্যমের সামনে কথা বলার চেষ্টা করেন সাবেক এই নৌপরিবহন মন্ত্রী। তবে হাসানুল কিনুকে আগের মতোই হাস্যোজ্জ্বল দেখা গেছে আদালতে। এরপর একে একে ট্রাইব্যুনালে তোলা হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, গোলাম দস্তগীর গাজী, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও জোনায়েদ আহমেদ পলককে। সব আসামিকে হাতকড়া পরানো হলেও লাঠিতে ভর দিয়ে হাঁটতে দেখা যায় ফারুক খানকে। বাকি আসামিদেরও হাতকড়া পরিয়ে তোলা হয় এজলাসে। পরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে আসামিদের উপস্থিতিতে শুনানি হয়। তদন্তের কনক্লুশনের যে দিকে যাচ্ছে সেটা হচ্ছে যে এটা একটা রাষ্ট্রীয় সিদ্ধান্তে সুপিরিয়র রেসপন্সিবিলিটির মাধ্যমে হাসিনা নির্দেশ দিয়েছিলেন, তার মন্ত্রিপরিষদ, তার পুলিশ বাহিনী সেটা ক্যারি আউট করেছেন এবং তারা এই পরিকল্পনা সাজানো মাঠ পর্যায়ে বাস্তবায়নের কাজ করেছেন। এটা পিওর অ্যান্ড সিম্পল ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক অ্যাটাক অন সিভিলিয়ান পপুলেশন। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা হাতকড়া পরানো অবস্থায় আসামিদের এজলাসে তোলা নিয়ে প্রশ্ন তোলেন আদালতে। আদালতের ভেতরেও যদিও বলছে যে ভুলবশত, সেটা হলো যে হ্যান্ডকাপ পড়িয়ে ঢুকানো হয়েছে। সেলফ কন্ট্রাডিক্টরি তারা বলছে এটা জেল অথরিটি করছে, আমরা না। আবার বলছে যে না, এরা মিসবিহেভ করছে আমাদের সাথে, দ্যাটস ওয়াই বলছে। তো যে এটা কিন্তু আপনারা যে কোনো এক্সকিউজ পাবেন পুলিশের লক্ষ্য করে বলছি, সেটা মনে করেন আপনাদের স্পেয়ার করা হবে না। সিকিউরিটি থ্রেট মনে করে ওনারা তাদেরকে কোর্টরুম পর্যন্ত আনার ব্যাপারে হ্যান্ডকাপ ইউজ করেছেন, এটা ওনারা আদালতে জানিয়েছেন। তো এই বিষয়টা প্রসিকিউশনের কিছু দায়িত্ব নেই। যদি প্রিজন অথরিটি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করেন যে এই আসামিদের পক্ষ থেকে নিরাপত্তার ঝুঁকি আছে, তারা আনরুলি আচরণ করতে পারেন বা অন্য কোনো সমস্যা তৈরি করতে পারেন, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ তারা করবেন, এটাই ট্রাইব্যুনাল বলে দিয়েছে। রাষ্ট্রপক্ষের দাবি, আসামিরা সরাসরি মানবতা বিরোধী অপরাধে জড়িত, পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে গিয়ে কিছুটা সময় লাগছে। এ মামলায় ওবায়দুল কাদের সহ অন্য আসামিরা পলাতক। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। 4 দিনের সরকারি সফরে সোমবার কাতার যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, দোহায় আর্থানা সামিট 2025-এ অংশ নেবেন প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীরা। কাতারের আমির শেখ তামিম বিন হামদ আলী থানির আমন্ত্রণে এই সফরে 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হবে। এছাড়াও এই সফরের মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা দেশটির শ্রম বাজারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ পুনরায় চালুর অনুরোধ করবেন বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের নিয়োগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ফর পিস কিপিং জিন পিয়েরে লেক্রোইক্স। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক শেষে গণমাধ্যমকারীদের তিনি একথা বলেন। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন আসার পর তারা জাতিসংঘকে দেয়া বাজেট কমানোর যে সিদ্ধান্ত নিয়েছে তাতে কিছুটা সীমাবদ্ধতা দেখা দিতে পারে। তবে সব প্রতিবন্ধকতা কাটিয়ে শান্তিরক্ষা মিশন ভালোভাবে পরিচালনার বিষয়ে আলোচনা চলছে। We will continue to discuss about not only our cooperation with Bangladesh on peacekeeping, but also how we can work together to continue to make the case for peacekeeping, because I think it's important to highlight the good work that our peacekeepers are
doing. 24,247 কোটি টাকা ব্যয় 14টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে সরকারি অর্থায়ন 3,001 কোটি 34 লাখ টাকা, প্রকল্প ঋণ 16,719 কোটি 73 লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন 4,426 কোটি 17 লাখ টাকা। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ জানান, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে প্রায় 13,500 কোটি টাকা ব্যয়ে বি টার্মিনাল নির্মাণ সহ 14টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। গুম ও বিচার বহির্ভূত হত্যার সাথে জড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের দৃশ্যমান বিচারের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে গুম বিরোধী সংগঠন মায়ের ডাক। স্বজনদের ফিরে পেতে এখনও রাজপথে আন্দোলনে নামতে হওয়ার সরকারের সমালোচনায় গুমের শিকার পরিবারগুলো। দৃশ্যমান বিচার নিশ্চিত করতে না পারলে 24-এর মতো আরও একটি আন্দোলন নামার হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সংহতি জানান। দেখুন মাজারুল হক মহাজিরের রিপোর্ট। 5 আগস্টের পর এতগুলো যে মাস চলে গেল, আমরা কারো কাছ থেকে কোনো বিচারই পেলাম না। আমরা শুধু এইভাবে রাস্তায় এইভাবে দাঁড়িয়ে আছি। বাবার জন্য সন্তানের এই আহাজারি, এমন বুকফাটা কষ্ট নিয়ে হাজারো মা বোন সন্তানরা অপেক্ষায় তার প্রিয়জনের। জানে না সে কি বিধবা কিনা অথবা তার সন্তান এতিম কিনা। তারা এখনো বোঝে না কেন দৃশ্যমান বিচার হচ্ছে না। সবাই প্রশ্ন করে যে আমার বাবাকে কে নিখোঁজ করছে, কোথায় গেছে তোমার বাবা? কোনো প্রশ্ন আজ পর্যন্ত দিতে পারিনি। অন্তত বিচার তো দূরে থাকে, অন্তত আমাদের হদিস জানাক যে কোথায় আছে, বেঁচে আছে নাকি নেই, আমরা তো জানতে চাই। এই খুনি হাসিনা, গুম খুনের নায়ক জিয়াউল হাসান সহ সকলের কেন এখনো প্রত্যাশিত বিচারের মুখোমুখি হয়নি। রাজধানীর হাইকোর্ট মাজারের সামনে গুম খুন বিরোধী সংগঠন মায়ের ডাকের বিক্ষোভ সমাবেশে অংশ নেয় স্বজনহারা পরিবারগুলো। এতে সংহতি জানায় বিভিন্ন রাজনৈতিক দল। ক্ষোভ জানিয়ে তারা বলেন, গুম খুনের বিচার করতে না পারলে ব্যর্থ এই সরকার। যদি এই সমস্ত অন্যায় অত্যাচার নির্যাতনের বিহিত না হয় তাহলে দেশে ন্যায্যতা প্রতিষ্ঠা হবে না। একটা ট্রাইব্যুনালের মাধ্যমে আগামী 10 বছরের বিচার হবে না, কিন্তু যদি 10টি ট্রাইব্যুনাল গঠন করেন তাহলে 1 বছরের মধ্যে আগামী ডিসেম্বরের আগেই এই মাফিয়াদের বিচার করা সম্ভব। যারা এই গুমের জনক সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি দেন সংগঠনের আহ্বায়ক সানজিদা ইসলাম। যারা কোনায় কোনায় যে দোষর আছেন এখন আওয়াজ তুলতে চেষ্টা করেন, এই বাংলায় আওয়ামী লীগের ঠিকানা হবে না, আমরা হতে দিব না। পরে নিজেদের দাবি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্মারকলিপি দিতে যায় মায়ের ডাক। দ্রুত সব দাবি মেনে না নিলে রাজপথে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার ডাকও দেন সংগঠনটির নেতারা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় 8 জনের নামে বনানী থানায় মামলা করেছে তার ভাই। এর মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনের 5 ছাত্র নেতার নাম রয়েছে। আসামিদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। এদিকে পারভেজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল। তরিক ইসলামের রিপোর্ট। তুচ্ছ ঘটনায় শনিবার রাতে রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষের জেরে ছুরিকাঘাতে নিহত হন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ। শিক্ষকরা মীমাংসা করে দেওয়ার পরও বহিরাগতদের ডেকে এনে পারভেজকে ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে জানান সহপাঠীরা। হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে বনানী থানার সামনে মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদল। পরে রাজধানীর বনানী থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 নেতা সহ 8 জনকে আসামি করে হত্যা মামলা করেন নিহতের ভাই। পারভেজ ইসলামের উপর চালানো এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত। এদিকে পারভেজকে ছাত্র দলের সক্রিয় কর্মী দাবি করে জাতীয়তাবাদী ছাত্র দলের অভিযোগ, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র দলের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কতিপয় রক্ষী বাহিনীর মতো সন্ত্রাস ও দখলদারিত্ব কায়েম করেছে। অবিলম্বে এই হত্যার সাথে যারা জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। আসামিদের ধরতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে ডিএমপি। 8 জনকে এজাহারভুক্ত করে আরো 20-30 জন অজ্ঞাতনামা আসামি রয়েছে।
এই মামলায় রুজু হওয়া থেকে শুরু করে পূর্বাপর ঘটনাগুলো আমরা বিশ্লেষণ করছি। রহস্য উদ্ঘাটনে মামলার ঘটনার সাথে জড়িত যারা আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা কাজ শুরু করেছি। আশা করি আমরা দ্রুততম সময়ের মধ্যে এই মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হব। সহপাঠীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া 3 বন্ধু মেহেরুল ইসলাম, মহাতির হোসেন ও আবু তোহা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। আবারও ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার দেশটির 50টি রাজ্যে ডাকা 50501 প্রতিবাদ বিক্ষোভে রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, শিকাগো সহ প্রধান শহরগুলোতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বিতরণ, সরকারি চাকরি থেকে ছাঁটাই, গাজায় গণহত্যা এবং ইউক্রেন নীতির বিরুদ্ধে এই বিক্ষোভ করেন তারা। আবারও পার্টেক্স খেলার খবর। 5 গোলের রোমাঞ্চকর ম্যাচে শেষ মুহূর্তে স্বাগতিক ইন্দোনেশিয়াকে 3-2 ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ হকি দল। জাকার্তায় HFF কাপে বাংলাদেশকে প্রায় আটকে দিয়েছিল স্বাগতিকরা। অবশ্য খেলার 25 মিনিটে ওবায়দুল ইসলাম জয়ের গোলে লিড নেয় বাংলাদেশ। 3 মিনিট পর সোহানুর রহমান সবুজ পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয় কোয়ার্টারের শেষ মিনিটে ইন্দোনেশিয়া গোল করে ব্যবধান 2-1-এ নামিয়ে আনে। তৃতীয় কোয়ার্টারের চতুর্থ মিনিটে খায়রুল্লাহ আকমল 2-2-এ সমতা ফেরান। ড্র হতে যাওয়া ম্যাচের শেষ মুহূর্তে গোল করে বাংলাদেশিকে জয় এনে দেন রাব্বি। মঙ্গলবার গ্রুপের তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড। ব্যাটে বলে আধিপত্য দেখিয়ে সিলেট টেস্টের প্রথম 3টি নিজেদের করে নিয়েছে জিম্বাবুয়ে। টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে মাত্র 191 রানে গুটিয়ে দিয়ে ব্যাট করে দিন শেষে বিনা উইকেটে 67 রান তুলেছে সফরকারীরা। তাতে প্রথম দিন শেষে বাংলাদেশের চেয়ে 124 রানে পিছিয়ে আছে জিম্বাবুয়ে। পরাগ আরমানের রিপোর্ট। সিলেট টেস্টের প্রথম দিনই জিম্বাবুয়ের কাছে নাস্তানুবুদ বাংলাদেশ। নাজুক ব্যাটিংয়ের কল্যাণে ঘরের মাঠও যেন অচেনা টাইগারদের কাছে। বোলিংয়ের পর দারুণ ব্যাটিং করে টেস্টের প্রথম দিনই শ্রেষ্ঠত্ব দেখালো জিম্বাবুয়ে। টস জিতে ব্যাটিংয়ে নেমে হতাশাজনক শুরু বাংলাদেশের। প্রথম ঘণ্টাতেই সাজঘরে 2 ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। মাত্র 32 রানেই তাদেরকে হারিয়ে বিপাকে টাইগাররা। তবে দায়িত্বশীল ব্যাটিংয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত ও মোমিনুল হক। 2 উইকেটে 84 রানের পুঁজিতে স্বাগতিকরা যায় লাঞ্চ বিরতিতে। বৃষ্টির হানায় মধ্যাহ্ন বিরতির আধা ঘন্টা পর খেলা শুরু হলে তালগোল পাকিয়ে ফেলে বাংলাদেশ। 69 বলে 40 রানের পুঁজিতে মুজারাবানের শিকার অধিনায়ক শান্ত। প্রতিরোধ করতে ব্যর্থ মুশফিকুর রহিমও। 123 রানে 4 উইকেট হারিয়ে দিশাহারা বাংলাদেশ। আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট বিলিয়ে দেন মোমিনুল হক। 56 রান করে মাসাকাজ্জার শিকার তিনি। এরপর মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলামও ভরসা হতে পারেননি। 147 রানে 7 উইকেট হারিয়ে চা বিরতিতে যায় স্বাগতিকরা। শেষ বিকেলে জাকের আলী ও হাসান মাহমুদের ব্যাটে কিছুটা প্রতিরোধের চেষ্টা, কিন্তু দলের 61তম ওভারে জাকের আলী ও নাহিদ রানাকে তুলে নিয়ে স্বাগতিকদের 191 রানেই গুটিয়ে দেন ওয়েসলি মাদেভেরে। যে উইকেটে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ, সেই উইকেটে হেসে খেলে জিম্বাবুয়ের 2 ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারেন 67 রান তুলে দিন শেষ করেন। বেনেট 40 এবং কারেন 17 রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন। পরাগ আরমান, এটিএন বাংলা। আন্তর্জাতিক টেবিল টেনিসে বাংলাদেশের একমাত্র স্বর্ণ এসেছিল 2022 সালের মালদ্বীপের দক্ষিণ এশিয়া যুব টেবিল টেনিসে।
এরপর সম্ভাবনা তৈরি করেও ব্যর্থ হয়েছে। এবার নেপালে অনুষ্ঠিতব্য একই টুর্নামেন্টে আবারও সোনার প্রত্যাশা করছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন BTTF। রোববার দুপুরে বিও ভবনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এমনটাই আশা করেন ফেডারেশন সাধারণ সম্পাদক ক্যাপ্টেন AM মাকসুদ আহমেদ সনেট। এই সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার MS জামান সহ সহসভাপতি তাহমিনা তারমিন, বিনু সহ অন্যান্যরা। সংবাদ সম্মেলনে জানানো হয় 18 সদস্যদের একটি দল নেপালে যাচ্ছে। টিম লিডার হিসেবে যাচ্ছেন সাবেক জাতীয় চ্যাম্পিয়ন ও বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের যুগ্ম সম্পাদক নাসিমুল হাসান কোচি। সংবাদ সম্মেলনে জানানো হয় আন্তর্জাতিক পর্যায়ে আগামীতে দুটি প্রতিযোগিতা রয়েছে। সেই প্রতিযোগিতায় ভালো করার জন্য ব্যাপক পরিকল্পনা করছে ফেডারেশন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদ নেতা হতে পারবেন না। ঐক্যমত্য কমিশনের প্রস্তাবে দ্বিমত বিএনপির। সংসদের মেয়াদ 5 বছর রাখার পক্ষে দলটি। ফ্যাসিবাদের মতো যেনতেন ভাবে নির্বাচন করতে দেওয়া হবে না। ইসির সাথে বৈঠকে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। 22 জুন পর্যন্ত বাড়ল নিবন্ধনের সময়সীমা। প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের রিপোর্ট পেশ। সংস্কারের আগে নির্বাচন অর্থবহ হবে না, বললেন ডক্টর তোফায়েল আহমেদ। জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনা সহ 47 জনের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। আওয়ামী লীগ নেতাদের হাতকড়া পরানো নিয়ে ট্রাইব্যুনালে উত্তাপ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।